Assalamu alaikum, hello dear viewers, hope you are all fine by the grace of Almighty Allah. Welcome back to my YouTube channel and Facebook page, Tofidus English Corner. Dear learners, নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে চান? কে না চায় নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে? আর নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে প্রয়োজন স্পোকেন ইংলিশ। So, our today's topic is on spoken English. Let's get started. Spoken English এর জন্য আমাদের ফার্স্টলি যে বিষয়টা চিন্তা করতে হবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা বাক্য গঠন করতে হলে আমাকে প্রথমে বসাতে হবে কি? সাবজেক্ট, তারপরে বসাতে হবে ভার্ব, তারপরে বসাতে হবে অবজেক্ট বা এক্সটেনশন। আমরা সাধারণত দুই ধরনের বাক্য গঠন করি, একটা বাংলা বাক্য, অন্যটি হচ্ছে ইংরেজি বাক্য। দুই বাক্যের দুই ধরনের স্ট্রাকচার আছে। আমরা এটা হয়তো সবাই ভেবে দেখি নাই যে পার্থক্যটা কি। বাংলা বাক্যের গঠন হচ্ছে কি? প্রথমে কর্তা থাকে, তারপরে থাকে কর্ম, তারপরে থাকে ক্রিয়া। কর্তাকে বলা হয় কি? সাবজেক্ট, কর্মকে বলা হয় কি? অবজেক্ট, ক্রিয়াকে বলা হয় কি? ভার্ব। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। যেমন আমি বই পড়ি, তাহলে আমি কর্তা, বই কর্ম, পড়ি ক্রিয়া। এবার আসুন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট বসবে। ভালো কথা, বাংলা বাক্যের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট বসবে, ইংলিশ বাক্যে প্রথমে সাবজেক্ট বসবে। এখন পার্থক্যটা দেখুন। বাংলা বাক্যে কর্ম বসছে আগে, কর্তা পরে কি বসছে? কর্ম। আর ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে বসছে কি? ভার্ব। তাহলে আমার পার্থক্যটা হচ্ছে এখানে। বাংলা বাক্যে কর্তার পরে বসে কর্ম, আর ইংরেজি বাক্যে বসে কর্তার পরে বসে ক্রিয়া। আর এরপরে বাংলা বাক্যে কর্মের পরে থাকে ক্রিয়া, আর ইংরেজি বাক্যে ক্রিয়ার পরে থাকে কর্ম। তাহলে এই পার্থক্যটা আমাকে বুঝতে হবে আগে। বাংলা বাক্যের গঠন এবং ইংরেজি বাক্যের গঠনের ভিতরে বেসিক ডিফারেন্সটা কি? ওকে, তাহলে বাংলা বাক্যের গঠনে আমরা দেখলাম প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, ভার্বটা লাস্টে বসে। কিন্তু ইংলিশ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, সাবজেক্টের পরেই ভার্ব বসে। আর বাংলা বাক্যে ভার্বটা বসে অবজেক্টের পরে। ডিয়ার গাইস, আমরা এখন কিছু এক্সাম্পল লক্ষ্য করি। আমি খেলি, আমি খেলি, এটা ইংরেজি কি? আই প্লে, আই প্লে। আমরা খেলি, উই প্লে। তুমি খেলো, ইউ প্লে। সে খেলে, হি প্লেস। হি যখন হবে তখন এখানে এস যুক্ত হয়ে যাবে, ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে যাবে। দে প্লে, তাহলে আমি খেলি,
আমি খেলি, আই প্লে। সে খেলে, হি প্লেজ। এখানে প্লে হবে না, তারা খেলে, দে প্লে। তাহলে আমরা এখানে একটা পার্থক্য লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি, এখানে আছে প্লে, এখানে হচ্ছে প্লেস, এখানে হচ্ছে প্লে, উপরেরটা হচ্ছে প্লে। তাহলে আমরা এখানে তিনটা एग्जांपल দিলাম। মূল ডিফারেন্সটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে এস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয় নাই, এখানে এস যুক্ত হয় নাই। এস যুক্ত হয়েছে শুধুমাত্র সে খেলে এই বাক্যে। এখন সেটা হচ্ছে আমাদের কি, থার্ড পারসন। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, আর কোন পারসনের সঙ্গে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস হয় না। সে খেলে, হি প্লেজ। তাহলে আমরা এটা কোন টেন্সের মধ্যে এটাকে ফেলতে পারি? এটাকে আমরা ফেলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই বাক্যটাকে ফেলবো, আমি কিভাবে বুঝবো যে বাক্যটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে? এটা বাংলা বাক্য দেখে আমি বুঝতে পারবো। আমি বই পড়ি, পড়ি, ই সাউন্ড আছে একটা লাস্টে, তাহলে আমি বই পড়ি, ই সাউন্ড আছে। আমরা লিখি, তাহলে ই সাউন্ড আছে, লিখি। আঁকি, ই সাউন্ড আছে। খাই, রস্বই সাউন্ড আছে। তাহলে আমরা বাংলা বাক্যে যদি এ রস্বই অন্তস্থ ও অ এগুলো যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর ইংরেজি বাক্যে আমি কিভাবে বুঝবো যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? ইংরেজি বাক্যে যদি এখানে যে ভার্বটা আছে, প্লে ভার্বটা, এই ভার্বটা যদি অপরিবর্তিত অবস্থায় থাকে, অর্থাৎ প্লে অবস্থায় যদি থাকে বা প্লেস অবস্থায় যদি থাকে, তাহলে ভার্বটা যদি অপরিবর্তিত অবস্থায় থাকে অর্থাৎ প্লে অবস্থায় যদি থাকে, তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ভার্বটা যদি প্লেস যুক্ত থাকে তাহলে হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি আমরা যদি লক্ষ্য করি ডু বা ডাজ যদি থাকে, ডু বা ডাজ যদি থাকে, তাহলে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি ইংরেজি বাক্যে। তাহলে আমরা বাক্য গঠনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে মূল প্রবলেমগুলো কোথায় সেটা আমি দেখিয়ে দিলাম, যে কোন সময় ভার্বের সাথে এস হবে, কোন সময় এস হবে না। এস বা ইএস কোন সময় হবে? ভার্বের সঙ্গে এস বা ইএস তখনই হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই শুধুমাত্র ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, অন্যথায় যোগ হবে না। সো
আমি খেলি, আই প্লে। আমি খেলি, আই প্লে। আমি খেলি, আই প্লে। এখন আমি যদি সেন্টেন্সটা আরো বেশি বড় করতে চাই তাহলে আমার দরকার হচ্ছে কি অবজেক্ট। কি দরকার? অবজেক্ট। আরো যদি বড় করতে চাই তাহলে অবজেক্টের পরে আমরা আরো অনেক কিছু বসাতে পারি, যেটাকে বলা হয় কি এক্সটেনশন। ভার্বের পরে আমার থাকবে এক্সটেনশন। অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি সেন্টেন্সকে কিভাবে আমরা লার্জ করব, বড় করব। তাহলে আমি খেলি, আই প্লে। আমি এখানে তিনটা চার্ট দিয়েছি, সাবজেক্টের চার্ট, ভার্বের চার্ট, অবজেক্টের চার্ট। তিনটা চার্ট দিয়েছি। এখন আমি খেলি, আই প্লে। তাহলে সাবজেক্ট বসাইলাম, ভার্ব বসাইলাম। আমরা ইংরেজি বাক্যতে লক্ষ্য করেছি কি প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে ভার্ব। তাহলে আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, তাহলে হবে কি আই প্লে ফুটবল। ওকে, আমরা ফুটবল খেলি, তাহলে কি হবে উই প্লে ফুটবল। আমরা অনেকগুলো বাক্য এখান থেকে তৈরি করতে পারবো, হাজার হাজার বাক্য আমরা এখান থেকে তৈরি করতে পারবো। আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি আর শি। এখানে আছে হি আর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমার যোগ হবে কি এস বা ইএস। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে। আর বাকি যতগুলো আছে এগুলোর সঙ্গে এস বা ইএস হবে না। সাবজেক্টের পরে ভি অন বসবে এবং এটা বেস ফর্মে বসবে। আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এমন ভাবে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি। আমি লিখি, আই রাইট। আমি বই লিখি, আই রাইট বুকস। আই রাইট বুকস। যখন আমি লিখি লিখবো তখন লিখতে হবে কি আই রাইট। আমি বই লিখি, আই রাইট বুকস। এখানে আমরা বুক দিয়েছি কিন্তু এখানে আমরা কি লিখছি বুকস লিখছি। কি জন্য বুকস লিখছি? যে নাউনগুলো কাউন্ট করা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এস লাগাই, নাউনটার সঙ্গে কি এস যোগ করি। আর এস যদি আমরা না যোগ করি তার আগে কি লাগাইতে হবে? ডিটারমাইনার লাগাইতে হবে, আর্টিকেল লাগাইতে হবে। ঠিক আছে? আমি লিখি, আই রাইট। আমি বই লিখি হবে কি আই রাইট বুকস। আমি বই লিখি হবে আই রাইট বুকস। আই রাইট বুক যদি বলি তাহলে হবে না, ভুল হয়ে যাবে। তুমি খাও, এটা ইংরেজি হবে কি ইউ ইট। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। এই যে রাইসটা আনকাউন্টেবল নাউন। আর
এখানে বই যেটা এটা হচ্ছে কি বুক, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, আর রাইস হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না, যার কারণে রাইসের সঙ্গে এস যোগ হবে না। তাহলে এস কোথায় যোগ হবে, কোথায় হবে না, এটা ক্লিয়ার হয়েছে? সে গায়, তাহলে কি হবে, হি সিংস। সে গায়, হি সিংস। হি হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে কি হয়েছে, এস যোগ হয়েছে। সে গান গায়, তাহলে হবে কি, হি সিংস এ সং। হি সিংস এ সং। তারা আঁকে, তাহলে কি হবে, দে ড্র। তারা ছবি আঁকে, দে ড্র আ পিকচার। সো গাইস, আমরা যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলাম এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই যে বাক্যগুলো আমরা এখানে লিখলাম, এই বাক্যগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করি প্রথমে, তাহলে কেমন ধরনের হবে, আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এখন আমরা যদি অ্যানাদার সেন্টেন্স প্র্যাকটিস করি তাহলে বিষয়টি আরো বেশি ক্লিয়ার হবে। এখন আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করতে। তাহলে আমি লিখি, আমি লিখি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি লিখি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমি লিখি, আই রাইট, আই রাইট। আমি লিখি, আই রাইট। আমি কি লিখি, এটা ইন্টারোগেটিভ। আমি কি লিখি, আমি কি লিখি, তাহলে এটা কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। আমি কি লিখি, তাহলে হবে কি, ডু আই রাইট। আমি কি লিখি, ডু আই রাইট। এখানে ডু, ভিউয়ার্স বলতে পারো এখানে আবার ডু কিভাবে আসলো, ডু কোথা থেকে নিয়ে আসলেন স্যার? এটা হচ্ছে আই রাইট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার ডু বা ডাজ আসে, কি আসে, ডু বা ডাজ। এখন যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে না, এই ভার্বটা সঙ্গে কোনো এস বাই এস নাই, তখন আমরা এখানে ডু নিয়ে আসবো সাবজেক্টের আগে। কোথায় নিয়ে আসবো, ইন্টারোগেট করতে হলে সাবজেক্টের আগেই চলে আসে অক্সিলারি ভার্বটা। তাহলে ডু এটা আগেই চলে আসবে সাবজেক্টের, ডু
তারপর হচ্ছে কি সাবজেক্ট কোনটা ছিল আই, এটা চলে গেল এখানে। তারপর রাইটটা চলে যাবে কোথায় শেষে, অর্থাৎ সব কিছুই যার জায়গা সেখানেই থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে। বেশ, আমার ইন্টারগেটিভ হয়ে গেল। আই রাইট, আমি লিখি। আমি কি লিখি? ডু আই রাইট? আমি লিখি না, তাহলে কি হবে? নেগেটিভ, আমি লিখি না। আমি লিখি না, তাহলে কি হবে? I do not write. তাহলে আমি লিখি না, I do not write, তাহলে সাবজেক্ট চলে আসলো I, এরপর ডু আসলো। কি আসলো? ডু। যখন নেগেটিভ বাক্য যখন আমরা গঠন করব তখন সাবজেক্টের পরে ডু বা ডাজ চলে যাবে, তারপরে নট বসবে, আর লাস্টে থাকবে কি ভার্বটা থাকবে। তাহলে আমার এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, অবজেক্টের জায়গায় অবজেক্ট আছে। আমার এখানে মাঝখানে আসবে কি ডু নট। যখন এই ভার্বটা যখন বেস ফর্মে থাকবে তখন আমার আসবে কি নেগেটিভ করতে ডু নট, আর যদি এস ফর্মে যদি থাকে তাহলে আসবে কি ডাজ নট। এটা আমরা পরবর্তী एग्जांपले লক্ষ্য করি। সে বই পড়ে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সে বই পড়ে, তাহলে সে বই পড়ে, তাহলে সে এর ইংরেজি হচ্ছে কি হি। তারপর আমরা লিখতে হবে কি পড়ের ইংরেজি। পড়ের ইংরেজি কি? কারণ সাবজেক্ট পরে যাবে কোনটা ভার্ব, পড়ের ইংরেজি হচ্ছে কি রিড, আর বইয়ের ইংরেজি হচ্ছে কি বুক। তাহলে এটা কি হলো? হলো না। সে বই পড়ে, হি রিডস হবে এখানে, আর এখানে হবে কি বুকস। গাইস, হ্যাভ ইউ আন্ডারস্টুড? এখানে সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে রিড হবে না, হবে কি রিডস। এবং বুক এটা আছে কাউন্টেবল নাউন, গণনা করা যায়। এই কাউন্টেবল নাউন সিঙ্গেল বসতে পারে না, এর আগে পিছে কিছু বসাতে হবে। আগে বসাতে হবে কি ডিটারমিনার, না হলে পরে বসাতে হবে কি এস, অর্থাৎ এর আগে এ বুক লিখতে হবে, না হলে বুকস লিখতে হবে। ঠিক আছে? তাহলে সে বই পড়ে, হি রিডস বুকস। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আসবে কি সে কি বই পড়ে? সে কি বই পড়ে? কোশ্চেন মার্ক। Does he read books? সে কি বই পড়ে? Does he read books? এখানে যে ভার্বের সাথে s আছে,
ভার্বের সাথে এস থাকলে এখানে ডাজ চলে আসবে। কি চলে আসবে? ডাজ চলে আসবে। এই এস এর জন্য এখানে এই ডাজ চলে আসছে, ঠিক আছে? তাহলে ভার্বের সাথে এস থাকলে আসবে কি? ডাজ। এস না থাকলে আসবে কি? ডু। তাহলে ডাজ আসলো, তারপরে আসবে কি? যা আছে সব বসে যাবে। হি ওয়েট বুকস বসছে এখানে। এখানে এই এসটার জন্য তো আমি এখানে ডাজ নিয়ে আসছি, এই এসটার জন্য এখানে ডাজ নিয়ে আসছি, যার কারণে এই রিডির সঙ্গে আর এস আর এখানে বসবে না। এটা খেয়াল রাখতে হবে, কারণ এসটা তো আমি এখানে উঠিয়ে দিয়েছি ডাজ বসিয়ে, যার কারণে আমার এই রিডির সঙ্গে আর এস বসবে না। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করলাম, এখন যদি নেগেটিভ করি তাহলে সে বই পড়ে না, এটা হবে, তাই না? সে বই পড়ে না। হি কি আসবে? ডাজ নট আসবে, ডু নট আসবে, ডাজ নট আসবে। কারণ কি? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ডাজ নট read books. তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, তিন ধরনের সেন্টেন্সে আমরা একটি ক্লাসে প্র্যাকটিস করলাম। প্লাস আমরা বেসিক যে ডিফারেন্স বেঙ্গলি সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্স, এগুলো লক্ষ্য করলাম। ডিয়ার লার্নার্স, ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন।